নির্বাচনে প্রচার মানেই আক্রমণ, আমরা তা মনে করি না, বামপন্থীরা তা মনে করে না। কেন আক্রমণ করতে হবে? কিসের আক্রমণ? লড়াইটা তো হচ্ছে নীতির, নীতির লড়াই এটা। আপনারা কি সত্যি বুথ রক্ষা করতে পারবেন? সব কটা বুথে এজেন্ট দিতে পারবেন? সেই ক্ষমতা বামেদের হয়েছে এখন বসিরহাটে? এখান থেকে আপনি যদি 6 মাস আগে বলতেন আমরা বলতাম যে না হয়। এই মুহূর্তে যদি বলেন আপনি, খুব মিনিমাম কটা বুথ ছাড়া বেশিরভাগ বুথগুলোতে আমাদের আজকের একটা মিটিং হয়েছে, লোকসভা কমিটির মিটিং হয়েছে, তাতে যা রিপোর্ট, তাতে বেশিরভাগ বুথে আমাদের এজেন্ট কমিটি হয়ে গেছে এবং তারা কাজ করছে। তারা বলছে এখন কর্মসূচি নামাতে। ফলে আর 1 সপ্তাহ পরে যদি আপনি বলেন তাহলে দেখবেন যে আমাদের সব বুথ কমিটি ইতিমধ্যে মানে মিটিং করা শুরু হয়েছে, বুথ কমিটি হয়ে গেছে। ফলে আমরা ওটা নিয়ে এখন আর ভাবছি না। সব বুথে আমাদের লোক আছে, সব বুথে কর্মী থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে সব বুথে বুথে আমাদের এই বুথ কমিটিটাকে আমরা বুথ সংগ্রাম কমিটি হিসেবে তৈরি করতে যাচ্ছি, যাতে একটা ভোট কেউ না লুট করতে পারে। আমরা সেই মানসিকতা তৈরি করার জন্য ওই পার্টি কমরেডদের সঙ্গে আলোচনায় নামছি। আচ্ছা, আপনিও কি মনে করেন আইএসএফ তৃণমূল বিজেপির এজেন্ট হয়ে গেছে এই সময়? আমি ওইভাবে আইএসএফ কে আমি কোনো সময়ের জন্য বিচার করি না, এখনো করছি না। আইএসএফ একটা রাজনৈতিক দল, সে চেষ্টা করছে, একটা ছোট দল, কদিনে হয়েছে তার, সে তার মতন করে ভাবছে, তার ভাবনার মধ্যে একটু দুর্বলতা থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। তার মানে সে অন্য কারো একজন এজেন্ট হয়ে গেছে। এইভাবে আমি এইরকম রাজনৈতিক দলকে, অন্তত আইএসএফ কে সেইভাবে মূল্যায়ন করার মতন জায়গাতে এখনো পর্যন্ত আমি ভাবতে পারি না। কারণ আইএসএফ এর যা লড়াই আমি দেখেছি, এই যে তারপর আপনি দেখুন না পঞ্চায়েত নির্বাচন, লড়াইটা তো মানতে হবে আপনাকে। লড়েছে তো আইএসএফ, তৃণমূলের বিরুদ্ধে লড়েছে তো। তাহলে এই লড়াইয়ের ময়দানে কিন্তু ওই এমএলএ আছেন, নৌশদ আছে, তাকে মিথ্যে মামলায় জেল খাটানো হয়েছে, তাহলে তো সবকিছু মিথ্যে হয়ে যায়। সেই জন্য আমি তার এই লড়াই আন্দোলনকে আমি কর্নিশ জানাই, স্যালুট জানাই। তার সঙ্গে সঙ্গে তার কাছে আমি এটাও বলি যে এই নির্বাচনে তোমার ওই আন্দোলনটা আরো বেশি দানা বাঁধবে যদি আমাদের এই আন্দোলনের সঙ্গে তুমি থাকো। সেই জন্য আমার এই রাস্তা খোলা থাকলো হচ্ছে। আচ্ছা, আপনি তো বলছেন রাস্তা খোলা থাকলো, কিন্তু নওশাদ সিদ্দিকী এদিকে আক্রমণ করছেন এবং আপনি জানেন মোহাম্মদ সেলিম বলেছেন যেহেতু জোট করলো না এবং বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে, আগামী দিনে আইএসএফ এর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। আপনি কি বলছেন? এখন যদি আইএসএফ যদি না রাখতে চায় তাহলে আপনি আমরা কি করে রাখবো? কিন্তু আমাদের চেষ্টাটা দেখুন না, আপনি মূল্যায়ন করবেন আপনারা। আমাদের যা চেষ্টা হয়েছে, এই প্রথম আমি রাজনৈতিক জীবনে আমি বিমান বোসকে দেখেছি। তো আমাদের রাজ্যের বামপন্থা তো আপনারা মানবেন ভারতবর্ষে একটা আলাদা ইঙ্গিত বহন করে যে পশ্চিমবঙ্গে 34 বছর ধরে কিভাবে মানে একসঙ্গে এতগুলো দল আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাকি অন্য দলগুলোকে সঙ্গে নিয়ে চেষ্টা করা রাজনৈতিক লড়াই, এ লড়াইটা তো মানতে হবে। সেই জন্যে আমাদের চেষ্টা করার পরেও ওরা মানলো না। কিন্তু আমি এখনো মনে করছি এখনো তো সময় আছে, এখনো সবে প্রার্থী দিচ্ছে, তারপরে প্রার্থী নমিনেশন দেবে, তারপরে উইথড্রয়াল হবে। এর মাঝখানেও তো বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আলোচনা লিঙ্ক চলতে পারে। সেই জন্যে পথ এখনো আছে। যদি তারা মনে করে যে না, এই মোহাম্মদ সেলিমদের সঙ্গেই আমাদের থাকলে তাদের অন্তত গণতান্ত্রিক আন্দোলনের পথে তারা এগোতে পারবে, তাহলে সেই পথ এখনো খোলা আছে, একেবারে আটকে যায়নি। আমাদের পার্টির সাধারণ সম্পাদক যা বলেছেন ওইভাবে বলেননি, এইভাবেই বলেছেন। যদি না রাখতে চায় তাহলে আমরা কি করব? আমরা তো চেষ্টা করছি রাখার জন্য। আচ্ছা, আপনি যে প্রচারে নামবেন, বিজেপি টিএমসি কে আক্রমণ করবেন নিশ্চিত, আইএসএফ কেও তো আক্রমণ করতে হবে, না হলে আইএসএফ এর ভোট তো পাবেন না আপনারা, আইএসএফ চলে যাবে। তাহলে যদি প্রশংসা করেন, এইটা আপনাদের কিছুটা মানে ভুল বুঝছেন আপনারা। মানে নির্বাচনে প্রচার মানেই আক্রমণ, আমরা তা মনে করি না, বামপন্থীরা তা মনে করে না। কেন আক্রমণ করতে হবে? কিসের আক্রমণ? লড়াইটা তো হচ্ছে নীতির, নীতির লড়াই। এটা সমাজ পাল্টানোর লড়াই, দেশ রক্ষার লড়াই। দেশের সংবিধান ঠিক থাকবে কি থাকবে না, সার্বভৌমত্ব ঠিক থাকবে কি থাকবে না, বিজেপি যদি যায় তাহলে দেশটা অখণ্ড থাকবে কি থাকবে না, প্রশ্ন এইটা। আর তাকে যারা সমর্থন করবে তাহলে নীতিগতভাবে আমার তাকেই তো বলতে হবে। তৃণমূল যদি বিজেপিকে সমর্থন করে তাহলে আমাকে তো বলতে হবে
তাহলে দেশ রক্ষার লড়াই এটা। এই ক্ষেত্রে আমাদের ব্যক্তি কুচকাচালিতে দেখবেন আমাদের নেতারা যা বক্তৃতা করছে, নেতারা কেন, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যা বক্তৃতা করছে এবার এই নির্বাচনে, তাদের কারো মুখ দিয়ে অন্তত এইরকম ব্যক্তি কুচকাচালি আপনি দেখবেন না। তবে হ্যাঁ, সরকারের থেকে গলা সমান চুরি করেছে, আমার আপনার টাকা চুরি করেছে, আমরা তাকে বলবো না? মন্ত্রী হয়ে জেল খাটছে, এটা বলা যাবে না? এটা যদি বলেন যে আক্রমণ, তাহলে অন্য কথা। আমরা এইভাবেই এবার নির্বাচনটাকে দেখতে চাইছি। আমাদের রুটি রুজি লড়াই, সেই লড়াইয়ের জন্য আমাদের এই নির্বাচন, আমরা তার ভিত্তিতেই আলোচনা করছি, নীতির ভিত্তিতে, দর্শনের ভিত্তিতে। বরাবরই দেখবেন আপনার বামপন্থীদের এটা আছে। বসিরহাটে জেতার জন্য আপনি কতটা আশাবাদী যে সিপিআইএম জিতবে বসিরহাট থেকে, আপনি জিতবেন? বসিরহাটের তো রাজনৈতিক মেরুকরণ দেখুন না, অতি দ্রুত চেঞ্জ হচ্ছে, অতি দ্রুত চেঞ্জ হচ্ছে, মানে ভাবতে পারবেন না। বসিরহাটে এখান থেকে 6 মাস আগে যাচ্ছিল, এখন তার চেহারা পাল্টে গেছে। বসিরহাটে যে সমস্ত প্রার্থী যারা সরকারে আছে তাদের প্রার্থী, আর বিজেপি তাদের প্রার্থী, আমাদের আন্দোলন, গরিবদের আন্দোলন, ক্ষেত মজুরদের আন্দোলন, ক্ষেত মজুরদের মজুরির লড়াই, 100 দিনের কাজ, মা বোনেদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই, সব মিলিয়ে বামপন্থীরাই কিন্তু এগিয়ে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এর বিরুদ্ধে প্রতিবাদ, বাড়িতে বাড়িতে আন্দোলন, মানে যে গ্রাম জাগাও কর্মসূচি আমরা করেছি, ক্ষেত মজুরদের নিয়ে আন্দোলন আমরা করেছি, বুথে বুথে ডেপুটেশন, অঞ্চলে ডেপুটেশন, ব্লকে ডেপুটেশন, বার্ধক্য ভাতা, 100 দিনের কাজের বকেয়া টাকা, সব কিছু আন্দোলনের সঙ্গে কিন্তু আমরা বসিরহাটে আছি। সুতরাং সেই সব আন্দোলনের নিরিখে যদি বলতে হয়, তাহলে বসিরহাটের মানুষ কিন্তু লাল ঝান্ডাকেই জেতাবে। তারা মনে করে লাল ঝান্ডা তাদের জীবন কাঠি। লাল ঝান্ডার একটা প্রতিনিধি যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, হাসনাবাদ, মিনাখা, হাড়োয়া, বাদুড়িয়া, এই সমস্ত এলাকার মানুষের কথা পার্লামেন্টে তুলে ধরবে। তাদের পছন্দের ব্যক্তিও প্রার্থী হয়েছে এবার, ক্ষেত মজুর আন্দোলনের নেতা। এই জন্য সব মিলিয়ে আমরা মনে করছি এবার সব সমীকরণ মানুষের মনের কাছাকাছি আছে। সেই জন্যই আমি এবার অনেক বেশি জেতার জন্য প্রত্যাশা করি।